নমস্কার, আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত নলিনী গুহ সভাগৃহের সামনে ফরওয়ার্ড ব্লক অফিসের সামনে থেকে আমি পেয়ে গেলাম আজকে আমাদের সম্মানীয় অতিথি ডক্টর সমরেন্দ্রনাথ ঘোষকে। দাদা, আপনাকে সাদর আমন্ত্রণ জানাই আলোরবর্তিকা নিউজ চ্যানেলে। নমস্কার আপনাকে। দাদা, আপনার সাহিত্য জীবন নিয়ে আমাদেরকে যদি কিছু বলেন এবং নবীন প্রজন্মের সাহিত্য চর্চা যারা করছেন তাদেরকে কিছু যদি বলেন, আপনার মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের বাড়িতে কেউ বাংলা পড়তেন, বাংলা সাহিত্যও পড়তেন। একমাত্র আমার মা একটু চর্চা করতেন, আর বাকি সবাই কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এরকমই ছিল। তা আমার ছোটোবেলা থেকেই বাংলা পড়াটা খুব আগ্রহের বিষয় ছিল, কিন্তু আমাকে বলা হতো যে এইটা পড়লে চাকরি পাওয়া যাবে। তা আমি দেখেছি যে আমি চাকরি পেয়েছি, ইউনিভার্সিটি অবধি এগোতে পেরেছি, এবং রিটায়ারমেন্টের পরেও আমি কিছু কাজ পেয়েছি। প্রাইভেট কলেজেও পড়িয়েছি, 3টে প্রাইভেট কলেজে আমি প্রিন্সিপাল ছিলাম। আর তরুণ প্রজন্মকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলা না জানলে কিন্তু বাঙালি হওয়া যাবে না, এইটা আমি মনে করি। আর যেটা মনে করি সেটা হচ্ছে যে তরুণ প্রজন্মের কিন্তু একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে যে আমার যেটা মাতৃভাষা, সেই মাতৃভাষাতে কথা বলা। আমি তো পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে যাইনি, তা কিন্তু কোনো জায়গায় আমায় ইংরেজি বলতে হয়নি, কারণ আমি ইংরেজি জানি না। আমি বলি আমি জানি না, যদিও অনেক উচ্চ উচ্চ পদে আমি কাজ করেছি, কিন্তু সেখানে ইংরেজি বাধ্য হয়ে বলতে হয়েছে বা করতে হয়েছে। কিন্তু ওই বিদেশে এইটা বলেছি যে আমার যা কিছু আছে সব কিন্তু আমি বাংলাতেই করেছি। আর তরুণ প্রজন্মকে জানাবো যে আমার মতো মানুষও আছে শুধু বাংলা জেনে কিছু রোজগার করে, এবং আর্থিক সম্পত্তিও হয়েছে, তা কাজেই এবং সুস্থভাবেই হয়েছে। সেটার জন্যে কোনো দিন ইনকাম ট্যাক্স ফাঁকি দিইনি, তারপরে আরও অন্যায় সব নানানজন করে, আর রাজনীতির ধারে কাছে যায়নি। যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে ছিলাম, সেহেতু অনেকগুলো পার্টিকে আমাকে সামলাতে হয়েছে। তা কিন্তু কেউ বলেনি যে উনি আমাদের লোক, কারণ আমি কারুদেরই লোক নয়, আমি আমার দেশের লোক। এবং বিদেশে আমি এইটাই বলেছি, এমনকি শিকাগো যখন গেছি, যেখানে বিবেকানন্দ বক্তৃতা দিয়েছেন, সেই সব জায়গায় গিয়েছি, গিয়ে দেখেছি যে যে বিবেকানন্দ যেখানটা বক্তৃতা দিয়েছে সেখানে একটা মালা পর্যন্ত তার নেই, ছবিও নেই। আচ্ছা। তা আমি ওই হলটাকে, হল অফ কলম্বাস ওরা বলে ধ্বংস হয়ে গেছে, কিন্তু ধ্বংস হয়নি। আমি খুঁজে খুঁজে ঠিক বার করেছিলাম, এবং তাদের যে ইনচার্জ তাকে বললাম যে আপনারা একটা কাজ করতে পারেন, এখানে তো কারুর পয়সার অভাব নেই আমাদের ভারতের মতো, তা আপনারা এইটা যদি এখানে একটা মূর্তি তৈরি করেন বিবেকানন্দের, তাহলে বলে সেটা আপনাদের দেশের লোকেরা করে না, এখানে তো রামকৃষ্ণ মিশন আছে। আর রামকৃষ্ণ মিশনের ছাত্রই আমি ছিলাম, কিন্তু আমি তাদের অনেক বলেছি, তারা একটা অন্য বাড়িকে করে কি বলে যে এইটাই বিবেকানন্দ এখানে বাড়ি, কিন্তু আমি সেটা করিনি। আমি বলেছি না, বিবেকানন্দ বাড়িটা ওইটা ছিল না, পৈতৃক বাড়িটা হচ্ছে দত্ত ডারিয়াটন কালনাতে। পয়সা দিয়ে দেখতে যায়, আমার দেখার কোনো দরকারই নেই, কারণ ওইখানে বিবেকানন্দ শেষের দিকে ছিলেন, যখন তার বাবা বিশ্বনাথ দত্ত খুব খারাপ অবস্থায় ছিলেন, মা সংসার চালিয়েছেন, এবং বিবেকানন্দ পাঁঠার মাথা খেয়ে শরীরটাকে বজায় রেখেছেন। পাঁঠার মাথা তখন বিনা পয়সায় পাওয়া যেত, মুড়ি বলতো, সেই মুড়ি খেয়ে বিবেকানন্দ দিন কাটিয়েছেন, এবং শেষ পর্যন্ত রামকৃষ্ণের কাছে গেছেন, এবং সেই সব ঘটনা সবাই জানে। অচিন্ত্য কুমার সেনগুপ্ত তার বইতে লিখেছেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ভুল তথ্য
আমাদের শেখানো হচ্ছে এবং সেটা দিয়ে ব্যবসা করা হচ্ছে, সেটা রামকৃষ্ণ মিশনই হোক আর হ্যাঁ, যেই হোক। এটা আমি সহমত পোষণ করি একটু। এইটা করা উচিত। হুম, এটা হুম, আমি বিতর্কিত কথা বললাম, কিন্তু আমি তাদের বলে বলে পারিনি যে দত্ত ডারিয়ানটনে একটা বিবেকানন্দের মূর্তি অন্তত আপনারা তৈরি করেছেন, সেখানে হুম। কিন্তু নিত্য পুজো হয়। হ্যাঁ, এখন রাস্তার ধারে কোনো একটা পার্টি তারা কিছু করেছে, আরও করতে চলেছে বলে আমি গত মাসে খবর পেয়েছি। হুম, হুম, কিন্তু সবচেয়ে আগে আমি শিকাগো যখন ঘুরে এসেছি, হুম, তখন শিকাগোতে কিন্তু আমি এই ব্যাপারটা প্রচার করে দিয়েছি যে হল অফ কলাম্বাস, যেখানে স্বামীজি একদম এত সুন্দর বক্তৃতা দিয়েছিলেন, হুম, হুম, সেখানে সেখানে গীতাটাকে সবার নিচে রাখা হয়েছিল। হ্যাঁ, গীতাটাকে সবচেয়ে নিচে রাখা হয়েছিল। তখন একজন জিজ্ঞেস করলো যে তোমাদের দেশের ধর্মগ্রন্থ এত নিচে কেন? তো স্বামীজি তো খুব ভালো উইটি ছিলেন, তিনি বলতেন, পরিহাস করেই বললেন যে আমাদের না গীতা শুধু নয়, আমাদের দেশের সবাইয়ের ভার বহার ক্ষমতাটা আছে। হুম, গীতা যদি নিচে না থাকতো তাহলে এই এতগুলো বই, এখানে বাইবেল, কোরআন এইসব থাকছে, সেইগুলো বহন করা যেত না। হুম, একদম সত্যি কথা, একদম সত্যি কথা। স্বাধীনতা সংগ্রামীরা সবাই গীতা পড়তেন। হুম, হ্যাঁ, হ্যাঁ, স্বাধীনতা সবাই কিন্তু এখন আপনি নতুন জেনারেশনের জন্য কি বলবেন? এখন তো কেউ কিছুই পড়ে না। হুম, না পড়লেও তারা কিন্তু মোবাইল দেখে। হুম, এইটা আমার ভালো লাগে। আমি মোবাইলের এগেনস্টের লোক নই, হুম, কারণ মোবাইলেও অনেক কিছু জানানো যায়। মোবাইলে শুধু কুৎসিত ছবি বা কুরুচিকর ছবি ছাড়াও এরকম আলোচনা সভা বা কোনো একজন কারোকে দিয়ে কিছু বলানো, এগুলো আমি মাঝে মাঝে দেখতে পাই। একেবারে দেখতে পাই না যে তা নয়। রামকৃষ্ণ মিশন এবং ঢাকা থেকে একজন অধ্যাপক আছেন, তিনিও খুব সুন্দর কথাবার্তা বলেন। ব্যক্তিগতভাবে আমার তার সঙ্গে চেনা নেই, কিন্তু এই ব্যাপারটা আমি খুব এনজয় করি। আর আমি কখনোই প্রজন্মকে বলবো না যে তোমরা দেখো না, টিভি দেখো না, মোবাইল চালিও না। তা আমি বলি ওগুলো দেখো, আবার সেই সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত বই আছে সেই বইগুলো যদি একটু নাম অন্তত জানো, দেখবে এবার পড়বার ইচ্ছা হবে। এখন আমি আপনার কাছ থেকে আপনার রচিত কোনো কবিতা আমি শুনতে চাই। আমি অনেক দিন আগে একটা 2 লাইনের কবিতা বলেছিলাম, হুম, তা সেটা সেটা আমি জার্মানিতে বলেছি। হ্যাঁ, তো সেইটাই আমি বলছি। হুম, আহ, এটা ইংরেজি অনুবাদও হয়েছে। হ্যাঁ, সূর্য ডোবা বাঁকে, হারানো মা ডাকে। হ্যাঁ, বাহ, দারুণ কারণ একটা। যাদের মা নেই হ্যাঁ, তারা কিন্তু সূর্য যখন সেটিং হয়, সানসেট হয়, হ্যাঁ, সেই সময় কিন্তু মনে পড়ে যে মা আমাকে ওইটা দেখাবে। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক কথা বলছেন, যথার্থ কথা। আমাদের ইয়াং জেনারেশনের জন্য আপনি সত্যিই দিদি, যথার্থ আপনি কথা সব বলেছেন। শুনছেন। সব শুনছি আমি আর ভাই। হ্যাঁ, আমরা ঠিক আপনার আছে। সাথে একটা ছবি তুলবো।